আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলতরিৎ শুরু করব। আর চলতরিতের অনেকগুলো টপিক আছে, যার মধ্যে প্রাইমারি লেভেলের যে টপিকগুলো আছে প্রথম দিকে আমাদের জানা লাগবে সেগুলো হচ্ছে তড়িৎ প্রবাহ, পরিবাহী, অপরিবাহী, রোধ, ওহমের সূত্র কিভাবে কাজ করে আর বিভব পার্থক্য কি, ওইগুলো সম্পর্কে আমরা আজকে জানার ট্রাই করবো। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে তড়িৎ প্রবাহ কি, এটা বোঝার জন্য দেখো, পৃথিবীতে যতগুলো এলিমেন্ট আছে সবকিছু হচ্ছে, আমরা যে কেমিস্ট্রিতে একটা চার্ট আছে না 118টা মৌল দিয়ে, তো ওইগুলোর কম্বিনেশনে হচ্ছে তৈরি। আচ্ছা, প্রত্যেকটা মৌলের মধ্যে একটা কমন জিনিস কি? প্রত্যেকটার মধ্যে তোমার দেখবে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে, যেখানে হচ্ছে পজিটিভ প্রোটন থাকবে। ঠিক ওইটার চারপাশে হচ্ছে কিছু কক্ষপথ থাকবে, যেখানে হচ্ছে ইলেকট্রন থাকবে। ঠিক আছে? এটা আমরা ক্লাস 7-8-এর বইয়ে কেমিস্ট্রি, 7-8-এর বইয়ে আমরা সরি, যে কোনো মানে বইয়ে দেখছি, বিজ্ঞান বইয়ে। তো এখানে একটা কমন সিনারিও হচ্ছে তোমার প্রোটন যতগুলো থাকে ঠিক সেম পরিমাণ ইলেকট্রন থাকে। ঠিক আছে? ধরো এখানে নিউক্লিয়াসে ধরো 5টা প্রোটন আছে, 5টা প্রোটন। ঠিক আছে? প্রোটন আছে, তাহলে দেখবে সেম ভাবে বাইরেও তোমার কি 5টা ইলেকট্রন থাকবে। তো 5টা ইলেকট্রন 5টা প্রোটন, প্রোটনগুলোকে আমরা সাধারণত পজিটিভ হয়, সাধারণত কি প্রোটনগুলো পজিটিভই হয় আর ইলেকট্রন অলওয়েজ নেগেটিভ। ঠিক আছে? তো যখন একটা পরমাণুতে 5টা পজিটিভ আর 5টা ইলেকট্রন নেগেটিভ থাকে, ঠিক আছে, তো একটা একটাকে নালিফাই করে দেয়। তো এদের সাকুল্যে এদের তোমার দেখা যায় কি চার্জ হয় 0। ঠিক আছে? তো নর্মালি এবার এই জিনিসটা আসলে তোমরা আগে থেকেই জানো, তারপরে একটু দেখাইলাম। ধ্যান ধরো তোমার কাছে একটা গোলক আছে। ঠিক আছে? তো গোলকটা অবশ্যই কোনো ধাতব কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। দেন সেম টাইপের আরেকটা গোলক আছে। আচ্ছা, এইগুলোকে ধরো যে পরিমাণ ইলেকট্রন আছে ওই পরিমাণ প্রোটন আছে, তাহলে এটা আপাতত নিউট্রাল, মানে নিউট্রাল পর্যায়ে আছে, যেখানে ইলেকট্রন যতগুলো প্রোটনও ঠিক সেম পরিমাণে আছে। এখন ধরো তুমি সামহাও এখানে 4টা ইলেকট্রন দিছো বাইরে থেকে। ঠিক আছে? তো এটা 4টা নেগেটিভ, আর এখানের মধ্যে হচ্ছে তুমি যতগুলো ইলেকট্রন ততগুলি প্রোটন আছে, যার কারণে তোমার এক্সট্রা কোনো চার্জ লেখা লাগে না। ঠিক আছে? এখন ধরো তুমি একটা তার দিয়ে দুইটার মধ্যে সংযোগ করে দিছো, তাহলে এখন কি হবে? তখন দেখবা মানে এর একটা সাম্য অবস্থায় আসার ট্রাই করবে। কিভাবে ট্রাই করবে? দেখো এখানে 4টা ইলেকট্রন, এখানে কোনো ইলেকট্রনই নাই। তো ও কি করবে? এ তার দিয়ে হচ্ছে ইলেকট্রনগুলোকে পাঠাই দিবে। তো ইলেকট্রন দেখবে এখান থেকে হচ্ছে এ তারের মাধ্যমে 2টা ইলেকট্রন এখানে চলে যাবে। এখন দেখো একটা ব্যালেন্স পজিশনে চলে আসছে না? এই জায়গাও 2টা ইলেকট্রন, এই জায়গায় 2টা ইলেকট্রন। এখন ওরা হচ্ছে কি আর তড়িৎ প্রবাহ হবে না। এই যে ইলেকট্রনগুলো যে তার দিয়ে গেল, এটাই হচ্ছে তোমার ইলেকট্রন মানে তড়িৎ প্রবাহ। ঠিক আছে? তো ইলেকট্রনগুলো কোন দিক থেকে? বাম দিক থেকে ডান পাশে গেল। ঠিক আছে? বাঁ দিক থেকে বাম দিক থেকে ডান দিকে গেছে। ঠিক আছে? বাম দিক থেকে ডান দিকে। এখন ইলেকট্রন যে দিক দিয়ে যায়, তড়িৎ প্রবাহকে আমরা বলি ঠিক উল্টা দিকে আসছে। মানে ইলেকট্রনগুলো আসলে বাম দিক থেকে ডান দিকে গেছে না? তো তার মানে তড়িৎ প্রবাহ হবে হচ্ছে বাম দিক থেকে, সরি, ডান দিক থেকে বাম দিকে। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কিভাবে হয়? যে দুইটা আহ, গোলক আছে তোমার কাছে, বা দুইটা পদার্থ আছে, যার মধ্যে ইলেকট্রনের হচ্ছে ইমব্যালেন্স আছে, মানে একটাতে ইলেকট্রন বেশি আছে, একটাতে ইলেকট্রন কম আছে। তখন যখন তুমি ওই দুইটা জিনিসকে একটা তার পরিবাহী দিয়ে হচ্ছে আটকাই দিবা, তখন দেখবা ইলেকট্রনগুলো মানে দুইটা একটা ব্যালেন্স পজিশনে আসার জন্য মানে যে দিক দিয়ে যাওয়া লাগে ওই দিক দিয়ে চলে যাবে। তো হচ্ছে প্রবাহ। আচ্ছা দেখো, এই যে গোলকের মধ্য দিয়ে যে এখান দিয়ে যে ইলেকট্রনগুলো গেল, 2টা ইলেকট্রন গেছিল। ঠিক আছে? তো ইলেকট্রন যাওয়ার জন্য অবশ্যই টাইম লাগবে। ওগুলো কিন্তু বাস্তব জীবনে অনেক স্পিডে যায়। ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি এদের যাইতে হচ্ছে 1 সেকেন্ড মতো লাগছে। বাস্তব জীবনে ন্যানো সেকেন্ড অথবা এর চেয়েও কম হইতে পারে, বাট একটা নির্দিষ্ট টাইম লাগবে ইলেকট্রনগুলো যাইতে। এখন ইলেকট্রনগুলো যাইতে টাইম লাগবে, তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আই ইকুয়াল টু কিউ বাই টি। মানে একক সময়ে যে পরিমাণ ইলেকট্রন, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, তাকে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রবাহ। ঠিক আছে? তো এখানে ইলেকট্রনের যে একক, মানে চার্জের একক হচ্ছে কুলম্ব।
আর সময়ের একক তো সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। তো আমরা আই ইকুয়াল টু জানি হচ্ছে কিউ বাই টি। তো তোমরা এই সূত্রটা লিখে রাখতে পারো। এই চ্যাপ্টারে যদিও অত বেশি কাজে আসবে না, বাট ফান্ডামেন্টাল যেহেতু জিনিস, তাহলে তোমার মানে মাথায় রাখা লাগবে। তাহলে তড়িৎ প্রবাহ কি? এক কথায় বলতে গেলে যে একক সময়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে ওইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর এর একক প্রথম হচ্ছে সূত্র থেকে আমরা একক পাইতে পারি কিভাবে। সূত্র দেখো, কিউ এর একক হচ্ছে কুলম্ব, আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এর একটা একক হবে কি? কুলম্ব পার সেকেন্ড। দেখো কুলম্ব উপরে আছে, কিউ উপরে আছে, এর জন্য কুলম্ব উপরে, দেন ডিভাইডেড বাই এটাকে দেখো, তুমি সেম ভাবে এখানে দাগ দিবা। কিউ এর জন্য হচ্ছে কুলম্ব সি, আর সময়ের জন্য হচ্ছে এস সেকেন্ড। তো এটাকে উপরে ক্লাসে যাইতে যাইতে তোমরা দেখবে এভাবে লিখে, অনেকে এভাবে সি বাই এস এভাবে লিখে। তো তোমরা এটা নোট করে রাখতে পারো। ঠিক আছে, এরপর হচ্ছে আচ্ছা, এর এসআই একক, হচ্ছে এর অ্যাম্পিয়ার, এ দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, অ্যাম্পিয়ার সাহেব যিনি আবিষ্কার করছে এই সূত্রটা, তো ওনার নাম দিয়ে হচ্ছে এ দিয়ে লিখতে পারো। তো লিখে রাখো এই জিনিসগুলা। আচ্ছা, আমরা এখন হচ্ছে তড়িৎ প্রবাহটা তো দেখছি, এরপরে হচ্ছে পরিবাহী অপরিবাহী ওগুলা দেখবো। দেখো তোমরা যে পিরিয়ডিক টেবল পড়ছো, তো ওখানে 118টা মৌল আছে। তো কিছু মৌল হচ্ছে পরিবাহী, কিছু অপরিবাহী, কিছু হচ্ছে অর্ধপরিবাহী, ওগুলো তোমরা কেমিস্ট্রিতে ডিটেলসে পড়বা। তো ডিটেলসে পড়ার পরেও দেখো বাম দিকে যে মৌলগুলো থাকে, পটাশিয়াম, সোডিয়াম উপরে থাকে, এদের বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে একটা করে। দেখো সোডিয়ামে হচ্ছে 11টা ইলেকট্রন। ঠিক আছে, তো পজিটিভ একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ, প্রথমটাতে ধরো দুইটা ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলোকে এইভাবে দেখাইলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ঠিক আছে, তো এরপর বাইরের কক্ষপথে আরেকটা ইলেকট্রন থাকে। দেখো এই ইলেকট্রনটা বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, এর মধ্যে হচ্ছে এদের আকর্ষণটা অনেক কম থাকে। কম থাকার ফলে হচ্ছে এই ইলেকট্রনটা ছুটে যাইতে পারে। তো সোডিয়ামের যে মেটাল গুলো থাকে, মানে ধর একদম জড় পদার্থ যেগুলো থাকে, তো ওগুলাতে এবার এরা কি করতে পারে? মুক্তভাবে ছোটাছুটি করতে পারে। তো অত বেশি বোঝারও দরকার নাই, মানে ওই জিনিস অত গভীরে যাওয়ার দরকার নেই। এমনি মনে রাখো যে পরিবাহী যেগুলো আছে ওগুলাতে হচ্ছে কিছু মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন গুলো কিভাবে কাজ করে? তোমার যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন গুলো অনেক দূরে থাকায় এরা একদম ছুটে যেতে পারে। ছুটে গিয়ে ওই যে মেটালের পুরো জায়গাটার মধ্যে এরা পরিবহন মানে চলাচল করতে পারে, পরিবহন করতে পারে। ঠিক আছে, তো এর ফলে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম এই টাইপের যেগুলো মেটাল আছে, তারপর তামা, আরো বিভিন্ন ধরনের যেগুলো আমরা তার, যেগুলো ইলেকট্রিক তার ব্যবহার করি, ওগুলোর মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন থাকে, যার ফলে হচ্ছে ইলেকট্রন গুলো ইজিলি চলাচল করতে পারে। তো এরপর হীরা যে নাম শুনছো, এদের মধ্যে আবার এই ধরনের ইলেকট্রন গুলো থাকে না, যার ফলে তোমার কি পরিবহন অত ইজি না। পরিবহন ইজি না মানে কি একদম হয়ই না ধরতে গেলে। তো পরিবাহী আর অপরিবাহীর মধ্যে পার্থক্য হচ্ছে পরিবাহীর মধ্যে ইলেকট্রন গুলো ফ্রিলি চলাফেরা করতে পারবে, আর অপরিবাহীর মধ্যে হচ্ছে এরকম ফ্রি মুক্ত ইলেকট্রন না থাকার কারণে এরা পরিবহন করতে পারবে না। তো যখন আমরা দেখাইছিলাম যে দুইটা ধাতব গোলক আছে, 4টা ইলেকট্রন ওর আছে, ওর কোনো ইলেকট্রন নাই, তুমি এখানে একটা তার দিয়ে জোড়াই দিছো, তারটা যদি পরিবাহী হয় তাহলে এর মধ্যে ইলেকট্রন চলাচল করতে পারে। তার মানে হচ্ছে এখান থেকে ইলেকট্রন দুইটা গিয়ে এখানে দুইটা ইলেকট্রন হয়ে যাবে, এখানে 4টার বদল দুইটা হয়ে একটা ব্যালেন্স পজিশনে আসবে। কিন্তু তুমি যদি আবার আগে সিনারিও চিন্তা করো, এখানে 4টা ইলেকট্রন, এখানে কোনো ইলেকট্রনই নেই, তুমি এবার এখানে দিছো হচ্ছে হীরা, যদি অনেক কস্টলি। এবার বলো, এবার যেহেতু এরা অপরিবাহী, দেখবে হচ্ছে ইলেকট্রন যাবে না, যার কাছে আছে তার কাছে থেকে যাবে। তো পরিবাহী আর অপরিবাহীর পার্থক্য হচ্ছে এটা। কিভাবে লিখতে পারো যে পরিবাহী হচ্ছে যার মধ্য দিয়ে ইলেকট্রন ইজিলি প্রবাহ করতে পারে, ওইটা হচ্ছে পরিবাহী। আর যার মধ্য দিয়ে ইলেকট্রন যাইতে পারে না, মুক্ত ইলেকট্রন না থাকার কারণে, সেটা হচ্ছে অপরিবাহী। সিম্পল। এখন হচ্ছে রোধ। আচ্ছা, পরিবাহী ও পরিবাহী দিয়ে হচ্ছে আমরা রোধটা বুঝে ফেলি। ঠিক আছে, আচ্ছা আমরা এখন একটা জিনিস দেখাইলাম, দেখো পরিবাহী, তারপরে আসে হচ্ছে অর্ধপরিবাহী, তারপরে আসে হচ্ছে অপরিবাহী। তো পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলো ইজিলি চলাফেরা করতে পারে, অপরিবাহীর মধ্যে একদমই পারে না। কিন্তু অর্ধপরিবাহী যারা আছে এদের মধ্যে মানে ইলেকট্রন পরিবাহীর মতো তো স্পিডে চলাচল করতে পারে না, বাট পারে। তার একটা বাধাগ্রস্ত হয়, মানে বাধা পেয়েও অন্ততপক্ষে চলাচল করতে পারে। ঠিক আছে।
তো রোদের সাথে অর্ধপরিবাহী বা পরিবাহী এগুলো সম্পর্ক কি? দেখো, ধরো যে পরিবাহীটা আছে, ঠিক আছে, এই যে পরিবাহীটা যে দিলাম, এখন ধরো এটা হচ্ছে, মানে এই যে তার দিলাম, এটা ধরো পরিবাহী। ধরো তোমার ইলেকট্রন গুলো যাইতে লাগবে হচ্ছে কথার কথা 1 সেকেন্ড, ঠিক আছে। এখন এই জায়গায় যদি তুমি অর্ধপরিবাহী দাও, তাহলে কি পরিবহনটাও 1 সেকেন্ডে যাবে? অবশ্যই অনেক স্লো হয়ে যাবে। তখন গিয়ে দেখবে হচ্ছে তোমার থেকে 4 সেকেন্ড বা 5 সেকেন্ড এরকম লাগতেছে, ঠিক আছে। তো এই যে পরিবাহীর জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে, অর্ধপরিবাহীর জন্য আরো কম যাচ্ছে, অবশ্যই ভেতরে কোন একটা মেকানিজম তো আছে অবশ্যই, তাই না? মেকানিজমটার কারণ হচ্ছে, দেখো ইলেকট্রন গুলো যখন ফ্লো হইতে থাকবে, তখন এখানে অনেকগুলো ইলেকট্রন থাকে। তো এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, এরা নিজেদের মধ্যে হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে হচ্ছে ইলেকট্রনগুলো যে গতিতে যাওয়ার কথা ওই গতিতে আর যাইতে পারে না। তো এই যে একটা বাধা কাজ করে এদের মধ্যে, নিজেদের মধ্যে সংঘর্ষের কারণে, অথবা অনেকগুলো হচ্ছে নিউক্লিয়াসের সাথে ধাক্কা খায়। তো এইসব কারণে হচ্ছে ইলেকট্রনগুলো যেভাবে যাওয়ার কথা ওইভাবে যাইতে পারে না, একটা বাধাগ্রস্ত হয়। এই বাধাটাই হচ্ছে মূলত রোধ। যার মধ্যে বাধাটা একদম কম, ওর রেজিস্ট্যান্স হচ্ছে তোমার কি কম, আর যার মধ্যে বাধাটা অনেক বেশি তার রোধ অনেক বেশি। যেমন আমরা হিরোকে দেখালাম, হিরোকে ইলেকট্রন যাইতে পারে না। হিরোকে যদি তুমি রেজিস্ট্যান্স চেক করো, মানে তোমাদের বইয়ে দেখবা হচ্ছে একটা রেজিস্টরের একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে। দেখবে এর রেজিস্টর অনেক বেশি, 10⁸ বা এরকম সামথিং। আর যেগুলো পরিবাহী, যেগুলো তামা বা অন্য যেগুলো আমরা দৈনন্দিন ক্ষেত্রে ইউজ করি, দেখবে ওগুলোর আহ, রোধ এতই কম যে মানে পুরো 10⁻⁻⁻ সামথিং, মানে এটা নাই বললেই চলে, ঠিক আছে। তো রোধ হচ্ছে এটা যে তুমি বাধা পাবা। এখন হচ্ছে রোধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। রোধকে রোধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর রোধের একক হচ্ছে, তোমার ওহম। সরি, হ্যাঁ। এখন হচ্ছে রেজিস্ট্যান্সটা কিভাবে কাজ করে ওইটা দেখবো। ধরো তোমার কাছে এত লম্বা একটা তার আছে, ঠিক আছে। সেম কোয়ালিটির আরেকটা তার আছে, ধরো দুইটাই তামার, ঠিক আছে। তামা দিয়ে উদাহরণ দিই। ধরো এটার লেন্থ অনেক বেশি, এটার লেন্থ হচ্ছে অনেক কম। দেখো এটা দিয়ে ইলেকট্রন চাইতে যে বাধা পাবে, অবশ্যই এটা দিয়ে গেলে বাধা কি পাবে? কম পাবে, যেহেতু ছোট। তো ছোট যেহেতু কম পাবে, মানে লেন্থ বড় হলে রোধ বেশি হচ্ছে, লেন্থ কম হলে রোধ কম হচ্ছে। তার মানে এটা একটা সমানুপাতিক, সমানুপাতিক হবে, ঠিক আছে। তাহলে রেজিস্ট্যান্স সমানুপাতিক লেন্থ, ঠিক আছে। এল যত বেশি হবে রোধ তত বেশি হবে। এখন আরেকটা জিনিস দেখো, ধরো সেম লেন্থের চিকন একটা তার নিছো, ঠিক একইভাবে সেম লেন্থের মোটা আর একটা তার নিছো। পানির যে উদাহরণ ওইটা দিয়ে তুমি মানে মিলাই চিন্তা করতে পারো। দেখো এই একটা ছোট চিকন এটা দিয়ে যদি পানি যায়, পানি অবশ্যই যাইতে কষ্ট হবে, অনেকক্ষণ টাইম লাগবে। কিন্তু তোমার মোটা এই যে পাইপ দিয়ে যদি পানি যায়, তাহলে এটা ইজিলি চলে যেতে পারবে। ঠিক ইলেকট্রনের ক্ষেত্রেও সেম, এই চিকন জিনিস দিয়ে যাইতে ওর অনেক কষ্ট হবে, তার মানে এর রেজিস্ট্যান্স বেশি হবে। আর মোটা জিনিস দিয়ে যাইতে এর কি লাগবে? কম লাগবে। রেজিস্ট্যান্স কম মানে বাধা কম পাবে, বাধা কম পাওয়া মানে কি? রেজিস্ট্যান্স কম হওয়া। তার জন্য হচ্ছে আর সমানুপাতিক, ব্যস্তানুপাতিক হবে হচ্ছে 1/, আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এই যে কতটুকু মোটা, এটা তো প্রস্থচ্ছেদের এই ক্ষেত্রফল দিয়ে আমরা কি করব, মেজার করব। তাহলে ব্যস্তানুপাতিক এ। এখন এই দুইটাকে যদি মার্জ করো, দেখো সমানুপাতিক, তারপর সমান, এগুলা নিয়ে তোমরা হয়তো অত পরিচিত না, ক্লাস 7 8 আমরা অত ভালো করে পড়ি না। তো এটা হইতে পারে তোমাদের নিউ টপিক, বাট এইভাবেই শুরু হয়। কিছু চ্যাপ্টারে যখন দেখবা এই সেম জিনিসগুলো বারবার করতেছো, তখন দেখবা ইউজ টু হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথমবার দেখলে হয়তো বলতে পারো মানে সমানুপাতিক, ব্যস্তানুপাতিক এগুলো কিভাবে কাজ করে। যেমন দেখো, লেন্থ বড়, হলে রেজিস্ট্যান্স বেশি হচ্ছে, ওইটাকে আমরা সমানুপাতিক দিয়ে লিখবো। আবার এদিকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে কতটুকু মোটা, এটার এটা বেশি হলে রোধ কম হচ্ছে। তাহলে কি একটা বেশি হলে একটা কম হয়, তার মানে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটাকে আমরা ব্যস্তানুপাতিক ভাবে এভাবে 1/, ব্যস্তানুপাতিক ভাবে লিখবো, ঠিক আছে। তো এখন দেখো, তো এই দুইটাকে যদি মার্জ করি মানে একসাথে করে লিখি, তাহলে আমরা লিখতে পারবো আর সমানুপাতিক L/A, ঠিক আছে। এখন পদার্থবিজ্ঞানে তুমি অহরহ দেখবা,
অহরহ দেখবা কি, যদি একটা তোমার সমানুপাতিক সাইন তুলো, তোমার একটা কনস্ট্যান্ট দেওয়া লাগবে। ঠিক আছে, কনস্ট্যান্টটা কিভাবে আসে এটা পরের বিষয়, কিন্তু একটা কনস্ট্যান্ট আসবে। ঠিক আছে, সমানুপাতিক জিনিসটা তুললে, তাহলে আমরা আর তুলি, আর এই সমানুপাতিককে এখানে রো দিয়ে প্রকাশ করে, এল বাই এ। ঠিক আছে, এ রো এর মান এখন কি? এখন তুমি তো বলতে পারো ভাইয়া এল, আমরা যেহেতু তারের লেন্থ মেপে হচ্ছে, আমরা কি করতে পারি, ওর লেন্থ বের করতে পারবো, মানে লম্বা কতটুকু এটা। তারপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওই যে পাশের যে মানে কতটুকু ক্ষেত্রফল আছে ওইটাও তো আমরা মেজার করে বের করতে পারবো। এখন রোটা কি? রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। এটা হচ্ছে এক একটা এলিমেন্টের জন্য এক এক রকম, এক একটা এলিমেন্টের জন্য এক এক রকম। যার রো এর মান বেশি, ঠিক আছে, ও হচ্ছে তোমার কি, ওর মধ্য দিয়ে সহজ ইলেকট্রন প্রবাহ করতে পারবে না। আর যার রো এর মান কম, মানে এর আপেক্ষিক রোধ কম, মানে হচ্ছে এর মধ্যে দিয়ে অনেক বেশি ইলেকট্রন মানে তড়িৎ প্রবাহ হইতে পারবে। তো এটা পরে, এটাও তো গুরুত্বপূর্ণ জিনিস না। এখন তোমরা আপাতত এই সূত্রটা লিখে রাখবা, ঠিক আছে? এটা আমাদের অনেক কাজে লাগবে, অনেক সূত্রে আমরা ইউজ করব, মানে অনেক ম্যাথের মধ্যে সূত্র এটা ইউজ করব, ঠিক আছে? তো এখানের মধ্যে পরিচয়গুলো যদি লিখে রাখতে পারো, আর হচ্ছে, আচ্ছা আমরা এই সূত্রটা আবার উপর ভালো করে লিখে দেন দিচ্ছি। আর ইকুয়াল টু রো এল বাই এ, ঠিক আছে? এখন আচ্ছা, পদার্থবিজ্ঞানের আরেকটা সুন্দর জিনিস হচ্ছে, তুমি যে কোনো সূত্রকে তুমি মাত্রা দিয়ে, একক দিয়ে হচ্ছে ভেরিফাই করতে পারবা। ঠিক আছে, যে কোনো জিনিসকে তুমি একক দিয়ে ভেরিফাই করতে পারবা। আর ইভেন কোন একটা তুমি ধরো একটা সূত্রের মধ্যে অনেকগুলোর একক জানো, বাট একটার একক জানো না, তাহলে তুমি হচ্ছে অন্যগুলোর মাধ্যমে হচ্ছে ওই এককটা বের করতে পারবে। যেমন আমরা এখন এটা রো এর আপেক্ষিক রোধের একক কি, এটা হচ্ছে এমসিকিউতে আসে, অনেক সময় 2 নম্বরেও দিতে পারে। তো হ্যাঁ, আমরা এটা বের করার ট্রাই করি। আচ্ছা, রোধের একক কি জানি আমরা? ওহম। ঠিক আছে, রোধের একক ওহম। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সবসময় কি, মিটার স্কয়ার। মিটার স্কয়ার, মিটারে লিখলে মিটার স্কয়ার, সেন্টিমিটার লিখলে সেন্টিমিটার স্কয়ার, মানে লেন্থ স্কয়ার। তারপর আর লেন্থ তো মিটার বা সেন্টিমিটার হলে সেন্টিমিটার, যা আসে এসআই এককে যেহেতু লিখতেছে আমরা মিটারই লিখতেছি, ঠিক আছে? তো এখানে তুমি হচ্ছে রোটাকে এক পাশে রাখবা। রোটাকে যদি তুমি এখানে রাখো, দেখো আর টু পরে আছে, এখানে নিচে ছিল, এখানে উপরে চলে আসবে। আর লেন্থ এখানে উপরে ছিল, এখানে নিচে চলে আসবে। তো আচ্ছা, রোটাকে আমরা এই পাশে করে লিখি। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। আর এ, দেখো এটা হচ্ছে এ এর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রে, আর এটা হচ্ছে লেন্থের একক। এর জন্য হচ্ছে আমরা মিটার স্কয়ার লিখবো, আর এটার জন্য মিটার। তো তুমি যদি কাটাকাটি করো, এখানে ওহম মিটার, ঠিক আছে, ওহম মিটার আসবে। তাহলে পায়ের একক কি হবে, ওহম মিটার। তাহলে তোমরা এটাও লিখে রাখতে পারো, পায়ের একক ওহম মিটার। কোনো মুখস্থ করার দরকার নাই, যেভাবে বের করা দেখাইছে ওইভাবে ট্রাই করবা। শুধু এই ম্যাথের জন্য না, তুমি পদার্থবিজ্ঞানের আরো অনেকগুলো ইয়াতে এভাবে যখন একক বের করতে বলে, তুমি হচ্ছে সূত্রটা লিখবে, সূত্রটা জানা থাকা লাগবে। সূত্রটা জেনে হচ্ছে তুমি অন্য এককগুলো বসে হচ্ছে, মানে যে জিনিসটার একক বের করবা ওইটাকে এক পাশে রাখবা, বাকি সবগুলারে যেগুলো নোন, যেগুলো জানো একক, ওগুলো সবগুলোকে এক সাইডে রাখবা। দেন হচ্ছে তুমি এককগুলো বসে কাটাকাটি করে যেটা লাস্টে থাকবে ওইটা। এই জিনিসগুলো আমরা আরো অনেক সুন্দর করে দেখবো হচ্ছে তোমার গতিবিদ্যা অধ্যায়ে, তারপর হচ্ছে তোমার কাজ ক্ষমতা শক্তি, তারপর স্থির তড়িৎ, মানে পদার্থবিজ্ঞানের সবগুলো চ্যাপ্টারে হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, তো এখানে মুখস্থ করার কিছু নাই। তো রো এর একক আমরা পাইলাম হচ্ছে, এর একক, একক কি হবে, ওহম মিটার বা মিটার ওহম, যেটাই লিখো তুমি। ঠিক আছে, তাহলে আমরা রোধ কি এটাও জানলাম। এখন আমরা দেখবো হচ্ছে ওহমের সূত্র, আর বিভব কি এটা দেখবো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাত্রা, মাত্রা বের করার নিয়ম। আচ্ছা না, মাত্রা বের করার নিয়ম আলাদা ভিডিওতে দেখাবো। আচ্ছা, আমরা যে এখন একটা সূত্র দেখছিলাম, ওই সূত্র রিলেটেড তোমাদের বই থেকে একটা ম্যাথ করব। তো ম্যাথটার মধ্যে দেখো কি বলা আছে, রূপার তারের তোমার হচ্ছে আপেক্ষিক রোধ কত, রো এর মান দিয়ে দিছে। দেখো ওহম মিটার, একটু আগে আমরা যেটা একক বের করলাম। তাহলে 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তার দিয়ে 1 ওহম রোধ তৈরি করতে হবে। এখন তোমার থেকে মাপতে হবে হচ্ছে আসলে এটার লেন্থ কত, ঠিক আছে, কত লম্বা তার ইউজ করলে হচ্ছে 1 ওহম রোধ হবে। তো
এটা মাপার জন্য আমরা কি করব? প্রথমে আমরা সূত্রে জানি, দেখো এরকম ধরো কোনো কোয়েশ্চেন দিলে প্রথমত কোয়েশ্চেন থেকে কি কি ডাটা আছে ওইটা লিখে ফেলবা, দেন হচ্ছে তুমি সূত্র লিখবা, সূত্রের পর যেটা আননোন ওইটা বের করবা। একদম সিম্পল। যেমন এখানে প্রথমে রূপান্তরের ক্ষেত্রে এখানে আনসার লিখতেছি আমি। রো এর মান দেওয়া আছে, রো ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻, 10⁻⁻8 ওহম মিটার। ঠিক আছে, দেন আর কি দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার। এরপর 1 ওহম রোধ তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্স আরও দিয়ে দিছে হচ্ছে 1 ওহম। এখন তুমি এই ডাটাগুলো দিয়ে সূত্রটা কি জানো? আচ্ছা, আমি এখান দিয়ে প্রশ্ন হচ্ছে একটু পর্যন্ত, ঠিক আছে, আলাদা করে রাখছি। মানে আমরা সূত্রটা জানি হচ্ছে, এই যে সূত্রটা একটু আগে লিখলাম, এখানে লিখে রাখছি। তো আর ইকুয়াল টু রো এল বাই এ। ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেনটা তোমরা একটু পজ করে লিখে নাও, দেন হচ্ছে ম্যাথটা আমি উপরে করতেছি। ঠিক আছে, দেন দেখো এই যে আর আর এর জায়গায় কত 1। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তুমি আর এর মানও জানো, রো এর মানও জানো, এ এর মানও জানো, জানো না কার মান? এল এর মান। তাহলে লেন্থ বের করতে হবে। লেন্থকে এক সাইডে রেখে বাকি সবগুলো হচ্ছে অন্য পাশে পাঠাবো। ঠিক আছে, তো লেন্থকে যদি তুমি এই পাশে রাখো, দেখো আর উপরে, এ নিচে না, এ তাইলে উপরে চলে আসবে, দেন এটা কি রো, রো নিচে চলে আসবে, ঠিক আছে, রো বলে। ঠিক আছে, তো এখন যদি তুমি মানগুলো বসে দাও, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে 1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1, আর ইয়া হচ্ছে আপেক্ষিক রোধ কত ছিল জানো? 1.6 ইন্টু 10⁻8। আচ্ছা এখন হচ্ছে এই ক্যালকুলেশনটা করতেছি। 1.6 ইন্টু ইনভার্স 8। ঠিক আছে, তো তোমার এটা আনসার আসছে হচ্ছে ইকুয়াল টু 625 ইন্টু 10⁻5। এত মিটার, মানে এত লম্বা, অনেক লম্বা কিন্তু এটা। কিলোমিটার, কয় কিলোমিটার? প্রায় 1000 কিলোমিটার উপর, আরো বেশি। এই পরিমাণ হচ্ছে লম্বা তুমি যদি তার নাও, তাহলে হচ্ছে তুমি 1 ওহম রোধ তৈরি করতে পারবা। এখন রোদের আরেকটা বিষয় বলে রাখা উচিত, আমাদের যে লাইট, ফ্যান, এই সব কিছু চলতেছে না, ওখানের মধ্যে হচ্ছে তোমার ওদের কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, মানে যে ইলেকট্রনগুলো প্রবাহ হয়, মেইনলি ফাংশন করে কিভাবে, ইলেকট্রনগুলো যখন প্রবাহিত হয় তখন হচ্ছে এই রেজিস্ট্যান্সের কারণে এরা হচ্ছে শক্তি হারায়। এগুলো পরে আমরা নিচে গিয়ে আরো অনেক দেখবো। শক্তি হারানোর ফলে হয় কি, এই যে শক্তি যেগুলো হারায়, এগুলোই হচ্ছে তোমার লাইট, ফ্যান, এরা মানে রোদের মাধ্যমে যখন এদের এই যে শক্তিগুলো হারায়, শক্তিগুলো অ্যাবজর্ব করে, এখন ওগুলা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে, লাইট যারা এরা আলোক শক্তিতে রূপান্তর করে, ফ্যান যারা এরা ঘূর্ণন শক্তিতে রূপান্তর করে, এভাবে কাজ করে। ঠিক আছে, এটা আমাদের দেখার বিষয় না, আমাদের হচ্ছে এই ম্যাথটা এভাবে করা লাগবে, এত লম্বা হচ্ছে তোমার মিটার তার লাগবে। তোমাদের তোমাদের বইয়ে দেখবা হচ্ছে রূপার সাথে সাথে তামা, টাংস্টেন, নাইক্রোম, এ ধরনের আরো তারের বিভিন্ন আহ, হয় রোদের ওহমের মান দিয়ে দেওয়া আছে। ঠিক সেম ভাবে জাস্ট মানগুলো বসে ক্যালকুলেশন করবা। আর এই সূত্র দিয়ে ম্যাথ এরকমই আসে। দেখবা হচ্ছে তোমার ডাটার মধ্যে, এই সূত্রের মধ্যে তোমার দেখবা হচ্ছে একটা আননোন, বাকি সবগুলো নোন, এভাবে মান দেওয়া থাকবে। দেন তুমি হচ্ছে ক্যালকুলেশন। আচ্ছা আরেকটা ম্যাথ করি, এটা নিজে থেকেই দিই। ধরো ধরো তোমাকে একটা তার দেওয়া আছে, মানে আমি অত ফর্মাল ভাবে লিখতেছি না, ফর্মাল আমি লিখে যাচ্ছি। ধরো একটা তার, এই তারের আপেক্ষিক রোধ তোমাকে বের করতে দিছে।
আপেক্ষিক রোধ কি হবে? অবশ্য অন্য ডেটাগুলো দেওয়া থাকতে হবে। এর লেন্থ ধরো দেওয়া আছে হচ্ছে 5 মিটার। ধরো এটা হচ্ছে গোল, গোল তো এর যে এখানে রেডিয়াস, রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ তোমার ছোট হাতের আর দিয়ে লিখতেছি, যেহেতু বড় হাতের আর দিলে এই যে রেজিস্ট্যান্সের সাথে মিলে যাবে, এই জন্য ছোট হাতের আর, ব্যাসার্ধ ইকুয়াল টু ধরো দেওয়া আছে হচ্ছে 1 মিটার। তোমাকে বলছে হচ্ছে আর রোধ, এ পুরা এ তারের রোধ আর ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 10 ওহম। কোয়েশ্চেনে তোমাকে বলছে হচ্ছে বের করতে হবে আপেক্ষিক রোধ কি। একদম ইজি কোয়েশ্চেন, সূত্র লিখবা। আচ্ছা আমরা অন্য কালার ইউজ করি, রেড ইউজ করি। কোয়েশ্চেনের ক্ষেত্রে রেড ইউজ করা উচিত ছিল যদি। আচ্ছা ঠিক আছে, সূত্র আর ইকুয়াল টু রো এল বাই এ। কি কি জানো, কি কি বের করা লাগবে, শুধু এটা জানো না, বাকি সব কিছু জানো। বাকি সব কিছু কি জানি, এল জানি, ঠিক আছে, লেন্থ এত জানি না, একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা এই প্রস্থচ্ছেদটা কি গোলাকার না? আচ্ছা গোলাকার একটা বৃত্তের তোমাকে রেডিয়াস দেওয়া আছে, মানে হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে কি তুমি এটার ক্ষেত্রফল বের করতে পারবা না? এই ছোটবেলার সূত্র, ক্ষেত্রফল এ ইকুয়াল টু, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, ঠিক আছে। তো পাই এর মান কি 3.1416 ইন্টু আর এর মান কত দেওয়া আছে 1 মিটার 1 স্কয়ার, তার মানে এটা গুণ করলে 3.1416 আসবে, আর এখানে হচ্ছে মিটার স্কয়ার, এর একক, ক্ষেত্রফলের একক। তাহলে এও জানো, এলও জানো, রো জানো না শুধু, আরও জানো। তাহলে রো কে এক পাশে রাখে, দেখো একটু ভেঙে করে, ঠিক আছে, যখন তোমরা অনেকবার করলে হয়তো এক লাইনে লিখে ফেলতে পারবো। রো কে আমরা এই যে রো এর পাশে আছে এই পাশে রাখছি, বাকি সবগুলোকে আমরা এই পাশে নিয়ে গেছি, হ্যাঁ এল, ঠিক আছে। লেখের নিচে দেখা যাচ্ছে। আচ্ছা আর রোধ কত 10, একই পাইছি 3.1416, দেন লেন্থ হচ্ছে 5 মিটার ইকুয়াল টু রো। হুম, রো এর একক এখন কি, আচ্ছা রো কে আমরা এক পাশে রেখে, আচ্ছা আমরা উপরে লিখি, মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা আমরা এটা এই লাইন থেকে এখানে লিখতেছি, ঠিক আছে। তো রো ইকুয়াল টু, জাস্ট এটা ক্যালকুলেশন করবো এখন, 10 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 5, 6.2832, 6.2832। আচ্ছা একক কি হবে মনে আছে? মনে না থাকলে সমস্যা নাই, এই যে তুমি এখান থেকে বের করে নিবা। রোধ, রোধের একক হচ্ছে ওহম, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মিটার স্কয়ার, লেন্থের একক কি মিটার, এটা মিটার মিটার একটা কাছাকাছি যাবে, তার মানে উপর আছে কি রো আর মিটার, রো মিটার। মনে রাখার কোনো দরকার নাই, এভাবে বের করবে। যেগুলো ফান্ডামেন্টাল জিনিস ওগুলো মনে রাখবা, সবকিছু মনে রাখতে যাবা না। ফিজিক্স পড়তেছো সবকিছু লজিক্যালি চিন্তা করবে, ঠিক আছে। তো এটা নিয়ে এই ধরনের ম্যাথগুলোই আসবে, দেখবা হচ্ছে সবকিছু দেওয়া আছে, একটা জিনিস দেওয়া নাই, ওইটাই বের করা লাগতেছে। এই টাইপের আরো অনেক ধরনের ম্যাথ তোমরা নিজেরাই বানাইতে পারো, নিজেরা বানাই ট্রাই করতে পারো, একদম ইজি। আমরা তো রোধ পর্যন্ত শেষ করছিলাম, তো এরপর এখন ওহমের সূত্র। কিন্তু ওহমের সূত্র পড়ার আগে বিভব জিনিসটাকে একটু বোঝা লাগবে। আর বিভব জিনিসটা একদম ডিটেলসে আমরা বুঝবো হচ্ছে স্থির তড়িতে। বাট এখন কিছু মিনিমাম একটা আইডিয়া লাগবে, যেহেতু আমরা ম্যাথ করব, ম্যাথ সলভ করব, তো মোটামুটি আইডিয়াটা পাই গেলে হচ্ছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর একদম বেসিক থেকে যদি বোঝা লাগে, এটা হচ্ছে আমরা স্থির তড়িতে একদম ডিটেলসে দেখবো। তো বেসিকলি হচ্ছে বিভব কি, ধরো তোমার একটা বস্তুর বিভব এমন একটা টার্ম যেটা দিয়ে আমরা মাপতে পারি হচ্ছে কোন জায়গা থেকে কোন জায়গায় ইলেকট্রন যাবে, কোন জায়গা থেকে কোন জায়গায় হচ্ছে তড়িৎ প্রবাহিত হবে, ঠিক আছে। যেমনে এটা একটা অ্যানালজি দিয়ে বোঝানো যায়, যেটা তোমাদের বইও হয়তো বুঝাইছে, যেটা হচ্ছে পানি দিয়ে, ঠিক আছে। ধরো একটা মোটা পানির ট্যাঙ্ক, এটা হচ্ছে চিকন, এই জিনিসটা আমরা মুছে দিই, হ্যাঁ। এটা হচ্ছে পানি কোন দিক দিয়ে যাবে, এটা হচ্ছে আমরা দেখবো। দেখো
এখানে হচ্ছে কিছু পানি আছে, দেন এখানে হচ্ছে পানি আছে, একটু পর্যন্ত পানি আছে, ঠিক আছে। দেন আমরা হচ্ছে এখানে হচ্ছে এদের মধ্যে কানেক্ট করে দিছি। দেখি বলো তো পানি কোথায় বেশি আছে? অবশ্যই এটা যেহেতু মোটা, বড়, এর মধ্যে পানি বেশি আছে, আর এর মধ্যে কি আছে, কম আছে। তাহলে পানি কোন দিক দিয়ে যাবে? অবশ্যই এখানে যেহেতু উঁচু, উঁচুর দিক থেকে নিচে আসবে পানি। তো ঠিক সেম ভাবে এই যে উচ্চতাটা হচ্ছে তোমার মেজার করে হচ্ছে পানি কোন দিক দিয়ে যাবে, উঁচু উঁচু জায়গা থেকে নিচের দিকে হচ্ছে পানিটা যাবে। ঠিক একই ভাবে ইলেকট্রন কোন দিকে যাবে এটা মেজার করার জন্য হচ্ছে বিভব, ঠিক আছে। যার যেদিকে হচ্ছে বিভব বেশি ওই দিক থেকে বিভব কম যেখানে ওখানে বিভব যাবে। তো লেটস সে ধরো এর বিভব হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা, বিভবের একক হচ্ছে ভোল্ট, ওইগুলো ওগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। আর এখানে হচ্ছে বিভব হচ্ছে 4 ভোল্ট। এখন দেখে বলো এর বিভব বেশি এর বিভব কম। এখন যদি তুমি একটা তার লাগাই দাও, তো বিভব বেশি থেকে কমের দিকে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হবে। তখন দেখবে সরি তড়িৎ প্রবাহিত হবে। ইলেকট্রন তো উল্টা দিকে প্রবাহিত হবে, এটা ভাবার দরকার নাই, তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ এই দিক থেকে এই দিক দিয়ে প্রবাহিত হবে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সবসময় তড়িৎ প্রবাহিত হয়। তো তড়িৎ যেদিকে প্রবাহিত হয় মনে রাখতে পারো ইলেকট্রন তার উল্টা দিকে প্রবাহিত হয়। তো মনে মনে ধরতে পারো এখানে ইলেকট্রন বেশি, বেশি থেকে নিচের দিকে ইলেকট্রন যাচ্ছে। তো এটা হচ্ছে বিভব। আর আমরা যে আচ্ছা আরেকটা ব্যাপার দেখো, ধরো আমি এখানে লিখছি 10 ভোল্ট, এখানে 4 ভোল্ট। কোন দিক দিয়ে প্রবাহিত হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। তো যাইতে যাইতে হচ্ছে বিভব যখন দুইটা একটা সেম জায়গায় চলে আসবে, ধরো কথা কথা এরও 6 হয়ে গেছে, এরও 6 হয়ে গেছে, তখন হচ্ছে স্টপ হয়ে যাবে, আর তড়িৎ প্রবাহিত হবে না। এখন আমরা যে একটু পর বিভিন্ন ধরনের সূত্রগুলো দেখবো, সূত্রগুলো প্রতিপাদন তো দেখাবো, ঠিক আছে। আই ইকুয়াল টু ভি বাই আর। সবগুলো সূত্রে যে ভিটা দেখবে না, এই ভিটা হবে অবশ্যই বিভব পার্থক্য। এই সিনারিওর ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, তখন ভি হবে ভি ইকুয়াল টু 10 - 4 ইকুয়াল টু 6 ভোল্ট, ঠিক আছে। তো এইসব সূত্রে যেগুলো ভোল্ট বসাবো ওগুলো হচ্ছে সবগুলো বিভব পার্থক্য, ঠিক আছে। এই বিভব পার্থক্য নিয়ে আমরা অনেকগুলো ম্যাথ দেখবো পরের ভিডিওতে, তখন আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন এরপর আমরা দেখবো হচ্ছে ওহমের সূত্র, দেন আজকের ক্লাস হচ্ছে এইটুকু। এখন হচ্ছে আমরা ওহমের সূত্রটা কিভাবে কাজ করে এটা দেখাবো। ওহমের সূত্রে কি বলা আছে? বলা আছে হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে। আচ্ছা, তাপমাত্রা নিয়ে তো আমরা কিছুই পড়িনি এখন, তাপমাত্রার কথা বললো কেন? এটা আমরা নোট করে রাখি, দেন আমরা একটু পর দেখাবো, ঠিক আছে। এই তাপমাত্রাটা কেন বলছি এটা একটু পর দেখাবো। কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক এবং নিজস্ব নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক। আচ্ছা, সমানুপাতিক ব্যস্তানুপাতিক বলছে, জিনিসটা আমি এখানে দেখাচ্ছি। পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান, তড়িৎ প্রবাহকে আমরা কি দিয়ে লিখি? আই। কিসের সমানুপাতিক বলছে? বিভব পার্থক্যের মানের সমানুপাতিক, বিভব পার্থক্য ভি, এবং নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক। একটু আগে দেখালাম, এই জিনিসগুলো অনেকবার আসবে, অনেকবার আসবে। ব্যস্তানুপাতিক কি হবে? 1/রেজিস্ট্যান্স। এখন আচ্ছা, এই দুইটা মানে এই সূত্র থেকে আমরা এই দুইটা জিনিস পাইছি। এখন এই যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে তাপমাত্রা স্থির কেন বলছে? তাপমাত্রা কেন স্থির বলছে? কেন তাপমাত্রা স্থির বলছে? কারণ তাপমাত্রা যদি বাড়ে, আমরা একদম ক্লাসের শুরুতে দেখছি যে এসব যে পরিবাহী অপরিবাহী তাপমাত্রার সাথে কিন্তু এদের একটা সম্পর্ক আছে। যেমন তাপমাত্রা বাড়লে ইলেকট্রনগুলো আরো ইজিলি ছুটে যেতে পারবে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে দেখাইছি, পটাশিয়ামের ক্ষেত্রে দেখাইছি, বাইরের শেলে একটা করে ইলেকট্রন থাকে। যখন তাপমাত্রা বাড়বে এই ইলেকট্রনগুলো আরো ইজিলি ছুটে যাবে, আরো ইজিলি এরা পরিবহন করতে পারবে। এখন যদি তাপমাত্রা বাড়ে অবশ্যই এর রেজিস্ট্যান্স কমে যাবে না। ইলেকট্রন যেহেতু বাড়তেছে, অনেক তাড়াতাড়ি যাচ্ছে, বেশি তাড়াতাড়ি যাওয়া মানে কি, বাধা কম পাচ্ছে, বাধা কম পাইলে কি রেজিস্ট্যান্স কি হচ্ছে, কমে যাচ্ছে। তো পরিবাহী ও অর্ধপরিবাহী এদের ক্ষেত্রে হয় কি, পরিবাহীর ক্ষেত্রে আরেকটা সমস্যা হয়। কি সমস্যা? পরিবাহীতে যখন
তাপমাত্রা তুমি অনেক বাড়ায় দিবা, ইলেকট্রন অনেক বেশি ছুটাছুটি করবে, তখন হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে যাবে। তখন এদের মধ্যে যাওয়ার যে আরো বাধাটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে হয় কি, তোমার তাপমাত্রা বাড়াইলে ইলেকট্রন গুলো আরেকটু বেশি ছুটতে পারে, যখন তার মানে হচ্ছে এদের বাধাগুলো একটু কম হয়। আর জিনিসগুলো একটু লিখে বোঝায়, ঠিক আছে, একটু লেন্দি হবে বাট লিখে বোঝায়। হ্যাঁ, বলে বোঝালে হচ্ছে না। তাপমাত্রা স্থির থাকলে কেন, দেখো পরিবাহীর মধ্যে তো এমনিতেই ইলেকট্রন গুলো ছুটতেছে, তাই না? দেখো বাইরের শেলে কেন অনেকগুলো ইলেকট্রন আছে, বাইরের শেলের একটা ইলেকট্রনই দেখে না। তো এরা তো ইজিলি ধরো তোমার ছোটাছুটি করতে পারে। এখন তুমি যখন তাপমাত্রা বাড়াবা একটা পরিবাহীর ক্ষেত্রে, এই ইলেকট্রনটা আরো ইজিলি ছুটে যাবে। তো তার মানে ইলেকট্রন এখন যে তোমার এদের একটা বার থেকে আমরা জাস্ট একটা পরমাণুকে এখানে ব্রডলি দেখাচ্ছি। তো এখানে তো অনেকগুলো কোটি 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 ইলেকট্রন পরমাণু আছে। তো অনেকগুলো ইলেকট্রন যখন বের হয়ে গেছে, এখন অনেকগুলো যখন একসাথে যাইতে থাকবে, এরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে, তখন দেখবে এদের মধ্যে রেজিস্ট্যান্স আরো বেড়ে গেছে। ঠিক আছে, এখন অর্ধপরিবাহীর ক্ষেত্রে চিন্তা করলে কি হবে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তো ইলেকট্রন এত সহজে ছুটতে পারে না। যখন তুমি তাপমাত্রা বাড়াবা, ইলেকট্রন তখন একটু বেশি ছুটতে পারবে, তখন হচ্ছে ইলেকট্রন অনেক বেশি যাবে। তো এর মধ্যে মোরাল অফ দ্য স্টোরি এটা হচ্ছে, পরিবাহীর ক্ষেত্রে যখন তুমি তাপমাত্রা বাড়াবা, এর হচ্ছে রোধ তত কমে যাবে। ঠিক আছে, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে যখন বাড়াবা, না সরি, একটু কাট করিস তো। হ্যাঁ, পজ কর। আচ্ছা, তাপমাত্রা কিভাবে রিলেটেড এটা বোঝাচ্ছিলাম। তাপমাত্রা হচ্ছে একটু আগে যে দেখাইলাম, সোডিয়াম পটাশিয়াম এদের বাইরে সেল ইলেকট্রন গুলো থাকে। এখন দেখো, তুমি যদি তাপমাত্রা বাড়ে, বাইরে থেকে এক্সটার্নাল কিছু যদি তুমি শক্তি দাও, ইলেকট্রন গুলো ইজিলি ছুটে যাবে। তখন এদের মধ্যে আগে যেরকম রোধ কাজ করতো, তাপমাত্রা বাড়ার ফলে ইলেকট্রন গুলো ছুটে যাচ্ছে, এর মধ্যে আবার অনেকগুলো সংঘর্ষে লিপ্ত হবে, আবার অনেকগুলি তাড়াতাড়ি যাবে, মানে অনেক ধরনের মেকানিজম কাজ করে। এর ফলে হচ্ছে পরিবাহী অর্ধপরিবাহী মানে এই ধরনের মেটালের, এক একটা মেটালের ক্ষেত্রে এক এক রকম হয়। মানে কিছু মেটালে দেখা যায় হচ্ছে তোমার পরিবাহিতা বাড়ে, কিছুর কমে যায়। তার মানে কিছু রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, কিছু রেজিস্ট্যান্স কি হয়, কমে যায়। তো এর জন্য হচ্ছে তাপমাত্রাটা স্থির রেখে হচ্ছে আমরা এই সূত্রটা, মানে এই যে উনি সংজ্ঞাটা দিছে, এর জন্য সংজ্ঞাটা মানে ফুলফিল হওয়ার জন্য তাপমাত্রাকে স্থির বলছে। কারণ তাপমাত্রা তো ডিফারেন্ট হলে তোমার সূত্র তো হবে না, ডিফারেন্ট ধরনের আনসার আসবে। তো এর জন্য সূত্রের মধ্যে হচ্ছে তাপমাত্রা স্থির কেন এটা বলা হয়েছে। পরীক্ষা আসলে তোমরা লিখবা হচ্ছে তাপমাত্রা কেন স্থির, কারণ তাপমাত্রা স্থির না থাকলে রেজিস্ট্যান্স এক একটা এক এক রকম হবে। ঠিক আছে, তো এই দুইটাকে যদি আমরা মার্চ করি, আসে কি, এই দুইটাকে মার্চ করলে আই সমানুপাতিক ভি বাই আর। তোমাদেরকে একটু আগে দেখালাম যে সমানুপাতিক তুললে একটা কনস্ট্যান্ট দেওয়া লাগে। তো আমাদের বিজ্ঞানীদেরও সবারই একটা ভাগ্য ভালো যে কনস্ট্যান্ট যেটা আসছিল এটা হচ্ছে সবসময় 1 আসে, এর জন্য আমাদের লেখা লাগে না। তো 1 যেহেতু এটার সাথে গুণ হইলে ইকুয়াল টু ভি বাই আর। যে কোনো, এটা কোনো মেটালের উপর কিছুর উপর ডিপেন্ড করে না। আগে যেটা আমরা রো দেখছিলাম এটা হচ্ছে তোমার যে যে তার বা যে মেটাল যে পদার্থটা আমরা ইউজ করছি ওইটার উপর ডিপেন্ড করে, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কিছুর উপর ডিপেন্ড করে না, এটার মান ডিরেক্টলি 1 চলে আসে। তো সমান আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো এই সূত্রটা খুবই ইম্পর্ট্যান্ট, লিখে রাখো। যতগুলো ম্যাথ করবো এখন পর্যন্ত সবগুলো ম্যাথে এই সূত্রগুলো লাগবে, তুমি একটা মুখস্থ রাখবা, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। বইয়ে অনেক ধরনের, এটাকে 3টা ভাবে লেখা আছে। ভি কে এক পাশে নিয়ে যায় ভি ইকুয়াল টু আই আর লিখে, আবার আর কে এক পাশে নিয়ে যায় ভি বাই আই লিখে। এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি শুধু মনে রাখবা আই ইকুয়াল টু ভি বাই আর। ঠিক আছে, শুধু এই একটা সূত্র মনে রাখবা, এটা দিয়ে আমরা সবকিছু করে ফেলবো। দেখবা হচ্ছে দুইটা জিনিস দেওয়া আছে, একটা জিনিস বের করা লাগছে, দেন আমরা ডান বাম একটু ঘুরাই ফিরাই করে আনসার বের করবো। এখন হচ্ছে কয়েকটা ম্যাথ দেখবো সিম্পলি।